প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ, খেলা যেমন খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি আমি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। মায়ের দোয়া থেকে বাবার আশীর্বাদ, সমর্থকদের স্যাটায়ার। ক্ষমতার চেয়ার বদলেছে কিন্তু বিসিবির চেয়ার দখলের খোয়াব বদলায়নি। নতুন প্রকল্প হাতে নিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বমানে নেওয়ার লক্ষ্য। এইচপি ক্রিকেটে প্রাধান্য দিচ্ছেন বোর্ড সভাপতি। ইনজুরি নিয়েও টাইগ্রেসদের বড় ভরসা জ্যোতি। বিশ্বকাপে টার্গেট 3টা জয়। বাংলাদেশের মেয়েদের সামনে কঠিন পরীক্ষা। দেশের ক্রিকেটকে বিশ্বমানে নিতে নতুন প্রকল্প হাতে নিয়েছেন তামিম ইকবাল। জাতীয় দল নয়, তামিমের কাছে সবার আগে প্রাধান্য পাবে এইচপি ক্রিকেট, আর যার পরিকল্পনায় প্রধান চরিত্র দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এদিকে স্টার প্লেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সালাউদ্দিনও জানিয়েছেন একই কথা। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। আমার সবচেয়ে বড় প্ল্যান এইচপিকে আন্ডার 19 থেকে ন্যাশনাল টিম আসা পর্যন্ত যে গ্যাপটা ফর সাম রিজন আমরা এই গ্যাপটা ফুলফিল করতে পারছি। তামিমের যে রিজনটা ছিল সেটা আসলে অনেক বেটার রিজন এবং সেটা বাংলাদেশের ক্রিকেটের ভালোর জন্যই সে আমাকে বলছে। নদীতে নামার পরেই নাকি বোঝা যায় স্রোতের টান। সদ্য ক্রিকেটকে বিদায় বলে বিসিবির দায়িত্বে আসা তামিম ইকবালেরও কি একই হাল? মডার্ন ক্রিকেটটা খেলেছেন বলেই হয়তো এইচপির গুরুত্বটাই তামিমের কাছে সবচেয়ে বেশি। শক্তিশালী পাইপলাইন বানাতে ঢেলে সাজাতে চান দেশের হাই পারফরমেন্স ইউনিট নিয়ে পরিকল্পনার নকশা, যেখানে তামিমের বাজির ঘোড়া দেশের সবচেয়ে অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আমার সবচেয়ে বড় প্ল্যান এইচপিকে নিয়ে, আমার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট এইচপিকে নিয়েই হবে। এটা খুব সিম্পল একটা জিনিস যে আন্ডার 19 পর্যন্ত আমরা একটা সলিড টিম থাকি। আন্ডার 19 থেকে ন্যাশনাল টিম আসা পর্যন্ত যে গ্যাপটা ফর সাম রিজন আমরা এই গ্যাপটা ফুলফিল করতে পারছি না। এখন কেন করতে পারছি না এই জিনিসটা খুঁজে বের করা খুব ইম্পর্টেন্ট। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এইচপিকে যদি আমি এজ লিমিটটা বের করে দিই, যদি এখানে কোনো এজ লিমিট থাকতে পারবে না, তাহলে এটা একটা জিনিস চেষ্টা করে দেখা যায়। মোহাম্মদ সালাউদ্দিনকে আমরা হেড অফ এইচপি করেছি, সো উনি এই দায়িত্বে থাকবেন। টাইম টু টাইম আই এম শিওর এইচপিকে নিয়ে আমি একদিন আলাদা প্রেস কনফারেন্স করব। দেশের ক্রিকেট ইতিহাসের বড় 5 নামের বিদায়ের পর জাতীয় দলে তৈরি হওয়া অস্থিরতায় অশান্তি ভঞ্জন হয়ে আসেন সালাউদ্দিন। বিশেষ করে টি-20 আর টেস্ট দলের ক্রিকেটারদের মানসিক পরিবর্তনে তিনি ছিলেন নিভৃত স্রষ্টা। তাই এবার চোখ দিতে চান দেশের ক্রিকেটের মেরুদণ্ডে, তামিমের নিখুঁত পরিকল্পনার মেইন ক্যারেক্টার হয়ে। আমাকে কিন্তু বোর্ড প্রেসিডেন্ট তামিম কিন্তু বলেছিল, স্যার আপনি যদি ন্যাশনাল টিমে থাকতে চান আপনি ন্যাশনাল টিমে থাকতে পারেন। এবং যারা ন্যাশনাল টিমের কোচিং হিসেবে তারাও হয়তো অনেকেই আছে যারা চায় যে আমি যেন থাকি টিমের সাথে। বাট আমার কাছে মনে হয় যে যেহেতু আমাকে চয়েস দেওয়া হয়েছিল যে স্যার আপনি ইচ্ছা করলে এটাও নিতে পারেন, ইচ্ছা করলে এটাও নিতে পারেন, এবং এটা কেন নিলে কি হবে সেটা রিজনটা তামিম আমাকে বলেছে। এবং আমাকে দিন শেষে মনে হয়েছে যে তামিমের যে রিজনটা ছিল সেটা আসলে অনেক বেটার রিজন এবং সেটা বাংলাদেশের ক্রিকেটের ভালোর জন্যই সে আমাকে বলছে। তো আমার কাছে মনে হয়েছে যে না, বাংলাদেশের ক্রিকেটের ভালোর জন্য আমার যদি যেখানে থাকতে হবে সেখানেই থাকা উচিত। ওয়ানডে ক্রিকেটে একজন সাকিবের অল্টারনেটিভ খুঁজে বের করার চ্যালেঞ্জটাও সালাউদ্দিন জানিয়েছেন স্টার প্লের ক্যামেরায়। আমি জানি যে হোয়াইট বলে আমাদের ভালো করতে হলে আমাদের ওই জায়গায় প্লেয়ার লাগবে এবং ভালো অলরাউন্ডার লাগবে। তো ওইটা চেষ্টা করব যে যে কয়জনই আছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আসলে প্রপার নার্সিং করলে তারা যদি বেটার হয়, এটা দিন শেষে এটা দলেরই লাভ হবে। যদিও তামিমের এসব পরিকল্পনা বাস্তবায়নের আগে আনুষ্ঠানিকভাবে বসতে হবে বিসিবির মসনদে, তাই জুনে হতে যাওয়া বোর্ড ইলেকশনটাই এখন একমাত্র বাধা। ডাউন দ্য উইকেটে এসে সেখানে ছক্কাটা হাঁকালেই নিজের মতো করে ক্রিকেটটাকে সাজাতে পারবেন দেশের ইতিহাসের সেরা ওপেনার। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা। ইনজুরি নিয়েই কি বিশ্বকাপ মিশনে বাংলাদেশ নারী দলের সবচেয়ে বড় ভরসা নিগার সুলতানা জ্যোতি? নির্বাচকের বক্তব্য আর অধিনায়কের আত্মবিশ্বাস বলছে দুটি ভিন্ন গল্প। মাঠের পারফরমেন্সে যখন বাড়ছে চাপ, তখন বিশ্বকাপের বড় মঞ্চে জ্যোতিদের সামনে অপেক্ষা করছে নিজেদের প্রমাণের কঠিন পরীক্ষা।
সমস্যা ওর কিছু নিগলস আছে, ইনজুরি আছে, যেটা নিয়ে ও ক্যারি করছে। আমি 100% ফিট এনাফ, তাই বলে আমি সিলেক্টেড হয়েছি টি-20 ওয়ার্ল্ড কাপের টিমে। দুটি স্টেটমেন্টকে পাশাপাশি রেখে দেখলে কি বোঝা যায়? কমিউনিকেশন গ্যাপ নাকি ইনজুরিতে থাকা প্লেয়ারকে অধিনায়ক করে বিশ্বকাপের মতো বড় মঞ্চে পাঠানোর দুঃসাহস? নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন আসন্ন টি-20 বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার মঞ্চেই তুলেছিলেন নিগার সুলতানা জ্যোতির ইনজুরি প্রসঙ্গ। দেশ ছাড়ার আগে তার জবাব ঠিকই দিয়েছেন জ্যোতি। 2017 সাল থেকে আমার ডান হাতের এখানে লিগামেন্ট নাই, লিগামেন্ট ছিঁড়ে গেছে। সো আমার কথা হচ্ছে, আমি এত বছর ধরে খেলতেছি, কেউ কি কখনো এই জিনিসটা জানতে পেরেছেন? আমি 100% ফিট এনাফ, তাই বলে আমি সিলেক্টেড হয়েছি টি-20 ওয়ার্ল্ড কাপের টিমে। মাঠের পারফরমেন্স ঠিক থাকলে হয়তো জ্যোতির দিকে আঙুল তোলা এত সহজ হতো না। টি-20তে শেষ 10 ইনিংসে রান 174, গড় 17.4, স্ট্রাইক রেট 111.54। সবশেষ শ্রীলঙ্কা সিরিজে 3 ম্যাচে করেছেন মাত্র 20 রান। 4 নম্বর পজিশনটা যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানেই জ্যোতির ডাউনফল। প্রভাব পড়েছে ম্যাচ রেজাল্টেও। লঙ্কানদের কাছে দেশের মাটিতে হতে হয়েছে হোয়াইট ওয়াশ। পারফরমেন্সের ফিরিস্তি নিজেই শোনালেন জ্যোতি, তবে নিজের প্রতি রাখছেন আস্থা। 2 বছরে বা 3 বছরে বা বলতে পারেন পুরো ক্যারিয়ারে যেভাবে ব্যাটিং করে আসছে, স্পেশালি টি-20 ফরম্যাটে, সেভাবে লাস্ট কিছুদিন হয়তো বা ব্যাটিং করতে পারিনি। বাট আমার কাছে মনে হয় আমার নিজের প্রতি আমার ফেথ আছে। এবং 12 জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে নারী টি-20 বিশ্বকাপ। গ্রুপ এতে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অতীতের রেকর্ড খুব একটা সুখকর নয়। 25 ম্যাচ খেলে জয় মাত্র 3টি। এবার সেই রেকর্ড কিছুটা হলেও বদলাতে চায় লাল সবুজরা। কিছু প্লেয়ার আছে অনেক বেশি কনসিস্টেন্ট টিমের জন্য, স্পেশালি টি-20 ফরম্যাটটা অনেক বেটার ওয়েতে ক্রিকেট খেলতেছে ইন্ডিভিজুয়ালি। সো যদি আমরা কালেকটিভলি ক্রিকেটটা খেলতে পারি ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে, সো ডেফিনেটলি বেটার রেজাল্ট পাবো লাস্ট অনেক ওয়ার্ল্ড কাপের থেকে। বিশ্বকাপ জয় নয় স্বপ্ন, গ্রুপ পর্বে 3টি ম্যাচ জয়। তবে সেটি তখনই সম্ভব হবে যখন জ্যোতিরা নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারবেন। কেএমসনে, স্টার প্লে। মায়ের দোয়া থেকে বাবার আশীর্বাদ, সমর্থকদের স্যাটায়ার, আওয়ামী ফ্যাসিস্ট রেজিম থেকে ইন্টারিম অথবা ক্ষমতাসীন বিএনপি। ক্ষমতার চেয়ার বদলেছে, কিন্তু বিসিবির চেয়ার দখলের খোয়াব বদলায়নি। বিসিবির এবারের নির্বাচনে পরিচালক প্রার্থীদের তালিকার প্রায় সবারই বর্তমান সরকারের সাথে রয়েছে রাজনৈতিক সংশ্লিষ্টতা। বিস্তারিত মাহবুব রিমনের রিপোর্টে। যে যায় লঙ্কা সেই নাকি হয় রাবণ। বিসিবিতে উৎসবের আমেজ, আসন্ন নির্বাচন। তবে ইলেকশন নাকি সিলেকশন, নাকি ইলেকশনের আদলে সিলেকশন? বিষয়টি এমন নয় রাজনীতিবিদদের ক্রীড়া সংগঠক হতে মানা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবারের নির্বাচনে অংশগ্রহণকারীদের কজন প্রকৃত ক্রীড়া সংগঠক, উঠেছে সেই প্রশ্নই। আমরা সবাইকে একত্রিত করে নিউট্রালি, নিরপেক্ষভাবে, দলীয়করণ মুক্ত, রাজনীতিকরণ মুক্ত রেখে আমরা ক্রীড়াঙ্গনটাকে নতুনভাবে সাজাতে চাই। ওয়াদা করছি বাংলাদেশে ভবিষ্যতে কোনো ক্রিকেট বোর্ড বলেন, কোনো ফেডারেশন বলেন, কোথাও কোনো রাজনীতিকরণ, দলীয়করণ করা হবে না। মায়ের দোয়া থেকে বাবার আশীর্বাদ, সমর্থকদের স্যাটায়ার, ফ্যাসিস্ট রেজিম থেকে ইন্টারিম অথবা ক্ষমতাসীন বিএনপি। ক্ষমতার চেয়ার বদলেছে, কিন্তু বিসিবির চেয়ার দখলের খোয়াব বদলায়নি। তাই তো আমিনুল হকের পূর্বের বক্তব্য কেবলই নিষ্ফল আস্ফালনের নামান্তর। ক্রীড়াঙ্গনে বিসিবি নির্বাচনের ডামাডোল, কিন্তু ভোটের উৎসব কই? অবশ্য এ তো নিখুঁত প্ল্যানিং। এমপি, মন্ত্রীপুত্র অথবা সরকারের আস্থাভাজন কিংবা নিকটাত্মীয়। বিসিবি পরিচালক হওয়াটা হাসিনা আমলের মতোই এখনো দুধ ভাত। বিসিবি পরিচালকের মোট পদ 25টি। এনএসি কোটা থেকে পরিচালকের পদে বসেন 2 জন, 3 ক্যাটাগরি থেকে বাকি 23 পদেই হয় নির্বাচন। ক্যাটাগরি 1 বা আঞ্চলিক জেলা ক্রিকেট সংস্থার প্রতিনিধি 10 জন, ঢাকা, চট্টগ্রাম, খুলনা থেকে 2 জন, আর বরিশাল, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগ থেকে নির্বাচিত হন 1 পরিচালক। নজর দেয়া যাক সেখানে এবার নির্বাচন করছেন কারা। ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সাইদ বিন জামান এবং আব্দুল্লাল ফুয়াদ। জামান বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাতের ছেলে। ফুয়াদ জামালপুর 5 আসনের সরকার দলীয় এমপি ওয়ারেস আলীর ভাই।
বিনা ভোটে সিলেট বিভাগ থেকে নির্বাচিত হওয়ার অপেক্ষায় থাকা আব্দুল কাইয়ুম চৌধুরী জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক। রংপুর বিভাগ থেকে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সাল আমিন একমাত্র প্রার্থী। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বগুড়া 2 আসনের সংসদ সদস্য মীর শাহি আলমের ছেলে মীর শাকরুল আলম রাজশাহী থেকে একমাত্র প্রার্থী। খুলনা বিভাগ থেকে নির্বাচন করছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। একই বিভাগের আরেক প্রার্থী শান্তনু ইসলাম বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী ও যশোর 3 আসনের সংসদ সদস্য অনিন্দু ইসলামের ভাই। চট্টগ্রাম থেকে নির্বাচন করা মঈনুদ্দিন চৌধুরী বিএনপির যুগ্ম মহাসচিব এবং লক্ষ্মীপুর 3 আসনের সংসদ সদস্য শহীদুদ্দিন চৌধুরী এনির পরিবারের সদস্য। বরিশালের প্রার্থী মুনতাসির আলম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। বিভাগ থেকে এবার নজর দেওয়া যাক ক্লাব ক্যাটাগরিতে। ব্যতিক্রম চিত্র নয় সেখানেও। ফাহিম সিনহা নিজে সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকলেও তার চাচা প্রয়াত মিজানুর রহমান সিনহা বিএনপির মন্ত্রী ছিলেন। মাসুদুজ্জামান বিএনপির নারায়ণগঞ্জের নেতা। লুৎফর রহমান বাদল, ফৈয়াজুর রহমান মিতু, বোরহানুদ্দিন পাপু আর রফিকুল ইসলাম বাবু বিএনপি পন্থী সংগঠক হিসেবে পরিচিত। আসিফ রাব্বানী বিএনপির এমপি, গোলাম মোহাম্মদ সিরাজের এবং ইয়াসির শেখ ফয়সাল কুমিল্লা 9 আসনের এমপি আবুল কালাম শেখ ফয়সালের ছেলে। ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচন করছেন মির্জা আব্বাসের ছেলে ইয়াসির আব্বাস। নির্বাচন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের ছেলে ইসরাফিল খসরু। এছাড়াও আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে সাইদ ইব্রাহিম আহমেদও। এছাড়াও নির্বাচন করছেন বিএনপি পন্থী ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নেতা সরকার মাহবুব আহমেদ শামীমও। অর্থাৎ 2-1 ব্যতিক্রম ছাড়া আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নেওয়া প্রায় সবার রাজনৈতিক পরিচয় স্পষ্ট। রাজনৈতিক পরিচয় থাকা মোটেও দোষের কিছু নয়, তবে শুধুমাত্র ক্ষমতার প্রভাব খাটিয়ে অনেক পুরনো সংগঠকদের হটিয়ে পথ দখলের পায়তারা কি দেশের ক্রিকেটের জন্য ভালো কোনো বার্তা বহন করে? মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা। ইংলিশ মিডিয়ার দাপটে যে কোনো বিশ্বকাপের আগেই ইংল্যান্ড দলটা নিয়ে তৈরি হয় ইলিউশন। মাঠে নামার আগেই চ্যাম্পিয়নের ট্যাগ, কিন্তু গেল 6 দশকেও বিশ্বকাপ ট্রফির নাগাল পায়নি 3 লায়ন্স। এবার এক খালি তারকা ফুটবলারকে বাদ দিয়ে দল দিয়েছেন টমাস টুখেল। বিশ্বকাপের আগেই বিতর্ক। ইংলিশ বিশ্বকাপ দলের শক্তি, দুর্বলতা ও ট্রফি জয়ের সম্ভাবনার কথা জানাচ্ছেন ডায়না জারিন। ম্যান সিটির ফিল ফোর্ডেন, চেলসির কোল পামার, রিয়ালের আলেকজান্ডার আর্নল্ড, ম্যান ইউনাইটেডের হ্যারি মাগুয়ার, এই 4 তারকাকে বিশ্বকাপ দল থেকে বাদ দিয়ে ইংলিশ ফুটবল সার্কিটে আগুন লাগিয়ে দিয়েছেন কোচ টমাস টুখেল। আগুন তো আসলেই দরকার। 1966 সালে প্রথম এবং একমাত্র বিশ্বকাপ শিরোপার পর আর কোনোদিন ট্রফির মুখ দেখেনি ইংলিশরা। বেকহ্যাম, জেরার্ড, ল্যাম্পার্ড, টেরি, রুনি বা তারও আগে লিনেকার বড় নামেও ভাগ্য ফেরেনি। তাই নাম নয়, ফর্ম আর ফিটনেস দেখেই দল দিয়েছেন টুখেল। ক্লাব ফুটবলে অফ ফর্ম ফোর্ডেন আর পামারকে বাদ দিয়ে বার্সেলোনার রাশফোর্ড কিংবা আল আহলির ইভান টনিকে বেছে নিয়েছেন জার্মান মাস্টারমাইন্ড। এই দলের শক্তি আর দুর্বলতা পোস্টমর্টেম করেছেন পণ্ডিতরা। এবার কি হবে 60 বছরের অপেক্ষার অবসান? প্রথমেই দলের শক্তির জায়গা নিয়ে আলোচনা করব আমরা। জুড বেলিংহ্যাম এবং ডেকল্যান রাইস মিডফিল্ডে দারুণ ভ্যারাইটি, প্রতিপক্ষের আতঙ্কের বড় কারণ। অ্যাটাকিং আর হাই ইন্টেন্সিটি ফুটবল, পজিশনাল প্লে, ডিফেন্সিভ অর্গানাইজেশন, ট্যাকটিক্যাল ডাইভার্সিটি টমাস টুখেলের কোচিং ফিলোসফি। তীক্ষ্ণ ম্যাচ রিডিং এর কারণে দ্রুত সিদ্ধান্ত নেওয়াতে তিনি ওস্তাদ। সাকা, গার্ডন, মাদুয়েকের হাই এনার্জি আর হাই ইন্টেন্সিটি, সাথে হ্যারি কেইনের এক্সপেরিয়েন্স, গোল স্কোরিং অ্যাবিলিটি আর ক্রিয়েটিভিটি দুনিয়ার যে কোনো ডিফেন্স গুড়িয়ে দিতে যথেষ্ট। দলে লুকশো না থাকায় টুখেলের ভরসা ম্যান সিটির তরুণ নিকো ওরাইলি, যা বড় ম্যাচে ডেকে আনতে পারে বিপদ। আর্নল্ডকে স্কোয়াডেই রাখেননি টুখেল। সবে মাত্র চোট থেকে ফিরেছেন টিনো লিব্রামেন্টো। এই পজিশনে ভালো ব্যাকআপের সংকট থাকছেই। একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ক্রিয়েটিভ জিনিয়াসের অভাবে ভুগতে পারে টুখেল স্কোয়াড। এই বিশ্বকাপে ইংল্যান্ডের তুরুপের 3 পাত্তি কেইন, বেলিংহ্যাম আর সাকা। বায়ার্ন মিউনিখের গোল মেশিন হ্যারি কেইন এবারও দলের আক্রমণ ভাগের নেতা।
তার লিডারশিপ, গোল স্কোরিং অ্যাবিলিটির উপর দাঁড়িয়ে আছে ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন। রিয়াল মাদ্রিদ সুপারস্টার বেলিংহ্যাম বর্তমানে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার। মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ করা আর বক্স টু বক্স রানিংয়ে তিনি যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। আর্সেনাল উইঙ্গার রাইট ফ্ল্যাঙ্কে টুখেলের অন্যতম প্রধান অস্ত্র। সাকার গতি আর 1-to-1 ড্রিবলিং প্রতিপক্ষের রক্ষণ ভাঙার মূল চাবিকাঠি। বিশ্বকাপে এল গ্রুপে খেলবে ইংল্যান্ড, প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ঘানা আর পানামা। গ্রুপটা মোটেও সহজ নয়। পরিসংখ্যান আর স্কোয়াড ডেপথ অনুযায়ী ইংল্যান্ডকে এবারের বিশ্বকাপের হট ফেভারিট ভাবা হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো হ্যারাল্ড ম্যাগুয়ায়ারকে বাদ দেওয়ার ডিফেন্স লাইন কি এমবাপে বা ভিনিসিউসের মতো গতিশীল ফরওয়ার্ডদের আটকাতে পারবে? তাছাড়া নকআউট পর্বে টুখেলের রুথলেস ফুটবল যদি ক্লিক না করে, তবে ফোর্ডেন পামারকে বাদ দেওয়ার চড়া দাম দিতে হতে পারে ইংল্যান্ডকে। 60 বছরের আক্ষেপ ঘুচবে, নাকি ট্রফি এবারও ইটস কামিং হোম এই স্লোগানেই আটকে থাকবে? ডায়না জারিন, স্টার প্লে। 3 দেশ, 16 স্টেডিয়াম, এক স্বপ্নের বিশ্বকাপ। ইস্তেকার ইতিহাস থেকে সোফা স্টেডিয়ামের বিষয়। 2026 ওয়ার্ল্ড কাপ ভেন্যুগুলো শুধু ম্যাচ নয়, দেবে এক অবিশ্বাস্য ট্রাভেল এক্সপিরিয়েন্স। স্টার প্লে শোনাবে প্রতিটা স্টেডিয়ামের নিজস্ব গল্প, ইতিহাস, স্থাপত্য আর ফুটবল আবেগের মহাকাব্য। সাথে আছে আপনাদের ওয়ার্ল্ড কাপ ভেন্যু গাইড তানজিম ঐশী। আজ শোনাবো যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামের গল্প। 16 স্টেডিয়াম, এক স্বপ্নের বিশ্বকাপ। ইস্তেকার ইতিহাস থেকে সোফা স্টেডিয়ামের বিস্ময়। 2026 ওয়ার্ল্ড কাপ ভেন্যু শুধু ম্যাচ নয়, দেবে এক অবিশ্বাস্য ট্রাভেল এক্সপিরিয়েন্স। স্টার প্লে শোনাবে প্রতিটা স্টেডিয়ামের নিজস্ব গল্প, ইতিহাস, স্থাপত্য আর ফুটবল আবেগের মহাকাব্য। সাথে আছে আপনাদের ভেন্যু গাইড তানজিম ঐশী। যুক্তরাষ্ট্রের আটলান্টার সবচেয়ে আধুনিক আর আলোচিত স্পোর্টস ভেন্যু মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম। বাইরে থেকে দেখতেই বোঝা যায় এটা শুধু একটি স্টেডিয়াম না, যেন ভবিষ্যতের কোনো স্থাপনা। 2017 সালে চালু হওয়া এই স্টেডিয়াম এখন আমেরিকান ফুটবল, সকার আর বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আয়োজনের অন্যতম কেন্দ্রবিন্দু। আর 2026 ফুটবল বিশ্বকাপেও এই স্টেডিয়াম পাচ্ছে বিশেষ গুরুত্ব। এই স্টেডিয়ামের সবচেয়ে বড় আকর্ষণ এর বিশাল ভাঁজযুক্ত ছাদ। উপরে তাকালেই দেখা যায় 8টা বিশাল ত্রিভুজাকৃতির প্যানেল, যেগুলো একসঙ্গে খুলে গেলে পুরো ছাদটা দেখতে মনে হয় পাখির ডানা মেলার মতো। বিশেষ প্রযুক্তিতে তৈরি এই ছাদ মাত্র 8 মিনিটেই খোলা যায়। মজার ব্যাপার হলো হালকা বৃষ্টি হলেও ছাদ খোলা রাখা সম্ভব, তাই দর্শকরা একদিকে খোলা ছাদের অনুভূতি পান, আবার প্রয়োজন হলে পুরো স্টেডিয়াম মুহূর্তেই ইনডোর অ্যারেনায় পরিণত হয়। রোমের বিখ্যাত প্যান্থিয়ন থেকে অনুপ্রাণিত হয়ে স্থপতি বিল জনসন স্টেডিয়ামের ছাদের মাঝখানে গোলাকার অংশ রেখেছেন। শুরুতেই এই নকশার নামও ছিল প্যান্থিয়ন। ছাদের হালকা স্বচ্ছ পলিমার পদার্থ আলোর মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। স্টেডিয়ামের বাইরের বড় অংশ কাঁচ আর স্বচ্ছ পলিমারে তৈরি বলে স্পষ্টভাবে আটলান্টা শহরের দৃশ্য দেখা যায়। আরেকটু ভেতরে এলেই চোখে পড়বে বিশাল গোলাকার ভিডিও বোর্ড, যেটাকে বলা হয় হ্যালো বোর্ড। পুরো স্টেডিয়াম ঘিরে থাকা এই বিশাল স্ক্রিন বিশ্বের সবচেয়ে বড় বড় ভিডিও বোর্ডগুলোর একটা। খেলার রিপ্লে, গোল উদযাপন কিংবা দর্শকের প্রতিক্রিয়া সবকিছুই একেবারে সিনেমার মতো দেখানো হয়। তাই মাঠের যে কোনো আসন থেকেই দর্শকরা দারুণ অভিজ্ঞতা পান। এত বড় মাঠে বসে খেলা দেখবেন আর খাওয়া দাওয়া করবেন না, ভক্ত সবার আগে। এই নীতিতে চলে স্টেডিয়াম। এখানে খাবারের দাম তুলনামূলক কম রাখা হয়, যা আমেরিকার বড় বড় স্টেডিয়ামগুলো থেকে বেশ ব্যতিক্রম। মাত্র $2 পানীয়, $5 বিয়ার আর কম মূল্যে স্ন্যাক্স পাওয়া যায়। সব পণ্যের দাম পূর্ণ ডলারে নির্ধারণ করা হয় এবং ট্যাক্স আগে থেকেই যুক্ত থাকে। এছাড়া পুরো স্টেডিয়ামে আছে অন্তত 670টা বিক্রয় কেন্দ্র, বিশ্রামের জায়গা আর বড় স্ক্রিনে অন্য ম্যাচ দেখার ব্যবস্থাও রয়েছে।
স্টেডিয়ামের ভেতরে আর বাইরে রয়েছে 180টার বেশি শিল্পকর্ম। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত গ্যাবরসোকের তৈরি স্টেইনলেস স্টিলের দ্য আটলান্টা ফ্যালকন, যা বিশ্বের সবচেয়ে বড় দাঁড়িয়ে থাকা পাখির ভাস্কর্যের মধ্যে একটা। 13 ফুট উঁচু ব্রোঞ্জের বলের ওপর বসানো বাজ পাখির উচ্চতা 41 ফুট আর ডানার বিস্তার 70 ফুট। ওজন 73,000 পাউন্ডের বেশি, যা 4 তলা ভবনের সমান। এই স্টেডিয়ামে NFL এর দল আটলান্টা ফ্যালকনস আর MLS এর দল আটলান্টা ইউনাইটেড এফসির হোম ভেন্যু। এর আগে এখানে হয়েছে সুপার বোল, কলেজ ফুটবলের জাতীয় চ্যাম্পিয়নশিপ আর মেজর লিগ সকার কাপের মতো বড় বড় আসর। ফলে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য এই ভেন্যুকে অনেকটাই প্রস্তুত বলা যায়। এখানে বিশ্বকাপের 8টা ম্যাচ রয়েছে, আছে গ্রুপ পর্ব, নকআউট, এমনকি একটা সেমিফাইনালও। বিশ্বকাপের সময় কেউ যদি আটলান্টায় আসেন তাহলে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম ঘুরে দেখা অবশ্যই হবে বড় আকর্ষণ। এখানে খেলা দেখা মানেই শুধু 90 মিনিট ফুটবল নয়, বরং প্রযুক্তি, পরিবেশ আর আধুনিক ক্রীড়া সংস্কৃতির এক অনন্য অভিজ্ঞতা উপভোগ করা। প্রবাসী ফুটবলার ছাড়াই গড়া হলো বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। মালদ্বীপে 4 জাতীয় টুর্নামেন্টে অংশ নিতে আজ থেকে শুরু হলো প্রস্তুতি ক্যাম্প। দলের নতুন মুখ সৌরভ দেওয়ান। মালদ্বীপের আসরে ভালো কিছু করাই তার প্রথম লক্ষ্য। হ্যাঁ, অবশ্যই আমাদের এই টিমটা আপনার সব ইয়ং প্লেয়ার যারা আছে, আমরা এই টিমে সবাই ইয়ং প্লেয়ার। তো আমাদের সবারই একটা জেদ আছে যে আমরা এবার টুর্নামেন্ট থেকে ভালো কিছু করে নিয়ে আসবো, চেষ্টা করবো সবাই যাতে ভালো কিছু হয় এবং আমাদের প্রত্যাশা যে আমরা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে আসবো। তানভীর শেখ আসার সব কথা ছিল, আমরা আইটিনারি সব রেডি করতেছিলাম। এরপরে তানভীর মেসেজ দিল, ও নিজে মেসেজ দিচ্ছে, যেটা আমাকে ফেডারেশন দেখাইছে। ওর মানে একটা ইনজুরি আছে, এটা শেষ হইতে মিনিমাম 3 সপ্তাহ বা 4 সপ্তাহ লাগবে। আর ওই যে ডেকনানদের যে কথাটা, এটা আমি যতটুকু শুনছি বা আমাকে যে মেসেজ দেখাইছেন, ফেডারেশন যোগাযোগ করছিল, ওদের মনে পরীক্ষা বা সামথিং কোনো কাজ আছে, এই জন্য ওরা আসতে পারে নাই। আর ইউসুফ নামে যে প্লেয়ারটা ছিল, ওটারও আমরা চাইছিলাম। রিয়াল মাদ্রিদের সঙ্গে 23 বছরের সম্পর্কে ইতি টানলেন দানি কারভাহাল। শনিবার লা লিগায় সান্তিয়াগো বের্নাবুতে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন এই স্প্যানিশ ডিফেন্ডার। একই দিনে রিয়ালের সাথে 5 বছরের অধ্যায় শেষ করেছেন ডেভিড আলভা। মাইক্রোফোন হাতে দীর্ঘ সময় কেবল দাঁড়িয়েই থাকলেন দানি কারভাহাল। চোখের পানি আটকে রাখতে পারলেন না, কাঁদলেন অঝরে। এই মাঠ, এই গ্যালারি, এত দর্শক, সবার সাথেই সম্পর্কটা 23 বছরের। তবে সান্তিয়াগো বের্নাব্যুর সবুজ গালিচায় সাদা জার্সি পরে কারভাহালকে আর কখনোই বল নিয়ে ছুটতে দেখা যাবে না। এই বিদায়ী মুহূর্তে কথা বলা আমার জন্য সহজ নয়, কারণ আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছি। প্রথমেই আমি আমাদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনোকে ধন্যবাদ জানাতে চাই। তিনিই আমাকে জার্মানি থেকে ফিরিয়ে এনেছিলেন, আর আমরা একসঙ্গে অনেক চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি। 2002 সালে রিয়ালের একাডেমিতে যোগ দেন কারভাহাল। 10 বছর সেখানে কাটিয়ে 2012 সালে 5 বছরের চুক্তিতে পাড়ি জমান জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনে। তবে মাত্র 1 মৌসুম পরেই ঘরের ছেলেকে আবার ফিরিয়ে আনে মাদ্রিদের ক্লাবটি। এরপর কেটে গেছে 13 মৌসুম। রিয়ালের হয়ে 450 ম্যাচ খেলেছেন, করেছেন 14 গোল, সহায়তা করেছেন 66 গোলে। 6টি চ্যাম্পিয়ন্স লিগ, 4টি লা লিগা সহ মোট 27টি ট্রফি জিতেছেন। চলতি মৌসুমটা ভালো কাটেনি স্প্যানিশ এই ডিফেন্ডারের, বারবার চোটের সঙ্গে লড়তে হচ্ছিল তাকে। এছাড়াও গেল মৌসুমে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের আগমনের কারণে দলে নিয়মিত জায়গা হচ্ছিল না। সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ তার সাথে চুক্তির মেয়াদ বাড়ায়নি। অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে শেষবার মাঠে নামেন কারভাহাল, খেলেছেন 81 মিনিট, করেছেন একটা অ্যাসিস্ট। একই দিনে রিয়ালের অধ্যায় শেষ হয়েছে ডেভিড আলাবার। 2021 সালে বায়ার্ন মিউনিখ ছেড়ে মাদ্রিদে পাড়ি জমান অস্ট্রিয়ার এই ডিফেন্ডার রিয়ালের হয়ে 5 মৌসুমে 131টি ম্যাচ খেলে 2টি চ্যাম্পিয়ন্স লিগ সহ 11টি ট্রফি জিতেছেন তিনি। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। খেলা থামবে না, খবরও না, তবে বিদায় নিচ্ছে আজকের মতো। স্টে টিউন।